এই হচ্ছে ট্যুরের অবস্থা। ভাই ওনার ব্যাগটা নিয়ে যান, উনি অসুস্থ হয়ে পড়ছে। আমার ভাইয়ের পাহাড়টাই গেছে। সারাদিনের প্রায় 10 ঘন্টা ট্রেকিং শেষে শরীর আর এগুতে চাইছে না। কাঁধে ভারী ব্যাগ, পা দুটো কাদায় আটকে যাচ্ছে, একটু ভুল হলেই নিচে গভীর খাদ। আর সামনে অপেক্ষা করছে শেষ পাহাড়টা, যেটি পার না হলে আজ রাতে মাথা গোঁজারও কোনো জায়গা নেই। কিন্তু এই অন্ধকারে, এই বৃষ্টির মধ্যে আমরা কি সত্যিই যিশুরাম পাড়ায় পৌঁছতে পারবো? সুপ্রিয় দর্শক, সবাইকে হৃদয় এক্সপ্লোর চ্যানেলের নতুন আরো একটি ভ্রমণের গল্পে স্বাগত জানাচ্ছি। আজকে 12 জুন 2026। এই মুহূর্তে আমি রয়েছে রেমাক্রিতে। গত পর্বে আমি সিন্ধু থেকে সাঙ্গু নদীর মাধ্যমে বুটে করে চলে এসেছি রেমাক্রি। সেই ভিডিওগুলো এবং সেই অভিজ্ঞতাগুলো আপনাদেরকে গত পর্বে শেয়ার করেছি। সেই যাত্রায় প্রকৃতির সৌন্দর্য যেমন ছিল, তেমনি ছিল পাহাড়ি জীবনের বাস্তবতা। কিন্তু আজ শুরু হতে যাচ্ছে পুরো অভিযানের সবচেয়ে কঠিন অধ্যায়। আজ আমাদের গন্তব্য নাফাকুম হয়ে যিশুরাম পাড়া। শুনতে সহজ, কিন্তু পাহাড়ের দূরত্ব কখনো কিলোমিটারে মাপা যায় না। এখানে প্রতিটি পদক্ষেপই এক একটি পরীক্ষা। সকালের রেমাক্রিটা ছিল অপূর্ব শান্ত। আকাশে হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে, মনে হচ্ছিল আজ হয়তো বৃষ্টি হবে না। তাই রেইনকোটটা ব্যাগে রেখে দিলাম। কিন্তু পাহাড়ের আবহাওয়া কখন যে সিদ্ধান্ত বদলায় তা কেউই বলতে পারে না। ঘড়িতে এখন সময় 3টা বেজে 5 মিনিট। কত সময় লাগে আপনাদের জানাচ্ছি। আর আজকের ভ্রমণের এই অভিজ্ঞতাগুলো থাকবে এই পর্বে, দেখতে থাকুন আপনারা। বাংলাদেশের পাহাড়ি নদীগুলোর মধ্যে সাঙ্গু নদী একেবারেই আলাদা। এই নদীর বিশেষত্ব হলো বর্ষায় পাহাড় থেকে নেমে আসা অসংখ্য ঝিরি আর ছোট ছোট জলধারা মুহূর্তেই এর স্রোতকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। দাদা এগুলো কি? কাজু বাদাম না? কিভাবে ইয়ে করে এটা খুলে কিভাবে? ও বীজটা। আচ্ছা আচ্ছা, ভিতরটা না? এটা খুলতে পারেন? না না, কিভাবে? হাতুড়ি দিয়ে? মেশিন দিয়ে খুলতে হয়। আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই। এই আমি এখন রেমাক্রিতে আসলে ফোনে কোনো নেটওয়ার্ক থাকে না। এই যে দেখতে পাচ্ছেন, নেটওয়ার্ক জিরো। এখানে কোনো নেটওয়ার্ক নেই, আমরা সম্পূর্ণ নেটওয়ার্কের বাইরে, এবং আগামী 3 দিন 4 দিন আমরা নেটওয়ার্কের বাইরেই থাকবো। আমি এখন গেলে হয়তো নেটওয়ার্ক পেতে পারি, আমাদের হোস্ট বললো নেটওয়ার্ক পেতে পারি, তবে শিওর না। পেলে তো ভালো, বাড়ির সাথে কন্ট্যাক্ট করতে পারবো। আর যদি নেটওয়ার্ক না পাই তাহলে 4 থেকে 5 দিন আমরা সম্পূর্ণ নেটওয়ার্কের বাইরে, বাড়ির সাথে কোনো যোগাযোগ করতে পারবো না। হাঁটা শুরু করার কিছুক্ষণ পরেই সামনে চলে এলো প্রথম ঝিরি। দেখতে ছোট, কিন্তু কাছে যেতে বোঝা গেল স্রোতটা মোটেই ছোট নয়। এই কুমুর সমান পানি পাড়ি দিয়ে আমরা এখন এপারে চলে আসছি। আমাদের বাকি মেম্বার এখনো আসেনি। আমি একটু সামনে গিয়ে আসলাম যাতে করে এটা ভালোভাবে ক্যাপচার করতে পারে এবং অনুমান করতে পারে কতটুকু পানি রয়েছে এই সাঙ্গু নদীতে। একটু আগেই পাহাড়ে বৃষ্টি হয়েছে, তাই পানির উচ্চতা কোমর ছুঁই ছুঁই। নিচে পিচ্ছিল পাথর, উপরে তীব্র স্রোত। এই ধরনের ঝিরি পার হওয়ার সময় একটা বিষয় সবসময় মাথায় রাখতে হয়। পানির গভীরতার চেয়ে বিপজ্জনক হলো এর গতিসীমা। একবার ভারসাম্য হারালে স্রোত মানুষকে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে। আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। এই বান্দরবনে আসলে কখন যে বৃষ্টি আসে আর কখন যে রোদ হয় বলা বড় মুশকিল। যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে, তাই সব সময় রেইনকোট সাথে রাখতে হবে। আর ছাতা নিয়ে কখনো বান্দরবনের এই জায়গায়, বিশেষ করে আমি এখন নাফাকুম, রেমাক্রি, তারপরে সাকাহাফং যাওয়া একদমই উচিত না। সবাই রেইনকোট নিয়ে আসবেন। ঝিরি পার হওয়ার পর শুরু হলো ঘন জঙ্গল। চারদিকে শুধু ঝিঝি পোকার ডাক, ভেজা মাটির গন্ধ, আর দূরে কোথাও পাহাড়ি পানির শব্দ। এমন পরিবেশে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমরা যেন সভ্যতা থেকে অনেক দূরে চলে এসেছি। এখানে নেই শহরের কোনো কোলাহল, নেই মোবাইল নেটওয়ার্ক। পাহাড়ের এই নীরবতা যেমন সুন্দর, তেমনি রহস্যময়ও। আমরা সাঙ্গু নদীর একটি শাখার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। এটি ট্রেল। আমাদের কত সময় লাগে এখনো বলা যাচ্ছে না, কারণ আমাদের গাইড যিনি রয়েছেন তিনি আমাদেরকে এখনো কোনো বিষয় শুরু করেননি যে আমাদের কত সময় লাগবে। তবে এখন পর্যন্ত আমাদের কোনো পরিশ্রম লাগছে না। জানি না সাকাহাফং যাওয়ার পরবর্তী দিন অর্থাৎ আগামীকালকে কেমন হতে পারে। আর সামনে আরো একটি ঝিরি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ঝিরিটি, এই ঝিরির পানি অনেক বেশি ঠান্ডা। কিছু দূর এগোতেই আবার আরো একটি ঝিরি, কিন্তু এবার আগের চেয়েও ভয়ঙ্কর।
উপরের পাহাড় থেকে নতুন করে পানি নামছে, স্রোতের গর্জন অনেক দূর থেকে শোনা যাচ্ছে। এটাই পাহাড়ের বাস্তবতা। আপনি যখন নিচে দাঁড়িয়ে থাকবেন তখন হয়তো অনেক উপরে বৃষ্টি হচ্ছে, আর সেই পানি কয়েক মিনিটের মধ্যে জিরিকে রূপ দেয় উত্তাল স্রোতে। তাই পাহাড়ে কখনোই পানিকে ছোট করে দেখার সুযোগ নেই। এই পাশে আরো কঠিন অবস্থা, বৃষ্টি হওয়ার কারণে ঝিরির পানির স্রোত অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আর এই পাশে ওনারা সবাই যাচ্ছে, আমি এখন নাফাকুম। আমরা যাচ্ছি, আমি এখন নাফাকুম, আপনারাও যাচ্ছেন, আমি এখন নাফাকুম। দীর্ঘ সময় হাঁটার পর এই পাশে একটি আদিবাসী পাড়া দেখতে পাচ্ছি। জানি না নাম কি, জিজ্ঞেস করার কোনো সুযোগ নেই এখানে, কারণ অনেকে এটি মাইন্ড করে থাকেন, সেজন্য জিজ্ঞেস করতে পারছি না। মারাত্মক বৃষ্টি হচ্ছে, ক্যামেরার লেন্সের মধ্যে বৃষ্টি ফুটা পড়ে যাচ্ছে, এগুলো আসতে পারে ফুটেজ। Meet me in the afternoon, or meet me at twilight. Meet me at the same time the stars blink their eyes. Send me blank postcards from across the sea. Mail them to the wrong address, they'll still find me. প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর সামনে দেখা মিলল একটি ছোট আদিবাসী পাড়ার নিচে দুটি ছোট দোকান। এই দুর্গম পথে এমন একটি দোকান মানে ট্রেকারদের জন্য যেন ছোট একটি আশ্রয়। সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, তাই আমরা একটু বিশ্রাম নিলাম। খেয়ে নিলাম পাহাড়ি কলা আর হালকা নাস্তা। পাহাড়ে যে কোনো পণ্যের দাম সমতলের তুলনায় একটু বেশি, কারণ এখানে প্রতিটি জিনিসই মানুষের কাঁধে কিংবা নৌকায় করে বহু কষ্টে পৌঁছায়। কিন্তু বিশ্বাস করুন, এই ক্লান্ত শরীরে সেই কলার স্বাদ শহরের 5 তারকা হোটেলের খাবারের চেয়েও বেশি তৃপ্তি দেয়। কিছুক্ষণ বিশ্রামের পর আবার পথ চলা শুরু করলাম। তখনও বুঝতে পারিনি সামনে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। পাহাড়ের একটা অদ্ভুত নিয়ম আছে, এখানে আবহাওয়ার কোনো নিশ্চয়তা নেই। যে পথ দিয়ে কয়েক মিনিট আগেও সহজে হাঁটছিলাম, এখন সে পথটাই পরিণত হয়েছে পিচ্ছিল কাদার স্লাইডে। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছে এখন বুঝি পিছলে নিচে পড়ে গেলাম। কেউ বসে যাচ্ছে, কেউ হাঁটু গেড়ে পড়ছে, আবার উঠে দাঁড়াচ্ছে। পাহাড়ের জন্য আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। বর্ষাকালে পাহাড়ের ট্রেকিং এর সবচেয়ে বড় শত্রু শুধু বৃষ্টি নয়, বৃষ্টি নিয়ে আসে আরো কিছু অদৃশ্য বিপদ। তার মধ্যে অন্যতম যোগ। ভেজা পাতার নিচে, কাদার ভিতরে, ছোট ছোট ঘাসের ডগায় ওরা অপেক্ষা করে থাকে। আপনি টের পাওয়ার আগেই পায়ে লেগে যায় আর রক্ত খেতে শুরু করে। এই যে দেখতে পাচ্ছেন যোগ অলরেডি ধরে ফেলছে, এখানে আরো একটা, এই যে যোগ। গড। এরপর সামনে যা দেখলাম সেটা আমাদের সবাইকে কয়েক সেকেন্ডের জন্য থামিয়ে দিল। সাঙ্গু নদীর আরেকটি শাখা, কিন্তু কয়েক ঘন্টা আগেই সেই শান্ত নদী আর নেই। এই পাশে আসেন, এই পাশে আসেন। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা শব্দ কানে আসতে শুরু করলো। প্রথমে মনে হচ্ছিল হয়তো দূরে কোথাও বজ্রপাত হচ্ছে, কিন্তু যত সামনে এগোচ্ছি শব্দটা তত স্পষ্ট হচ্ছে। এটা বজ্রের শব্দ নয়, এটা পাহাড়ে ভেঙে পড়া পানির গর্জন। এটাই নাফাখুম। অবশেষে পৌঁছে গেলাম বাংলাদেশের অন্যতম নান্দনিক জলপ্রপাত নাফাখুমে। বর্ষাকালে এর রূপ সম্পূর্ণ বদলে যায়। পাহাড়ের বুক চিরে নেমে আসা অসংখ্য বিশাল জলরাশি প্রচন্ড শক্তিতে নিচে আছড়ে পড়ে। নাফাখুমের সৌন্দর্য যতই মুগ্ধ করুক, পাহাড়ে কখনো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার সুযোগ নেই, কারণ এখানে সময় মানে নিরাপত্তা। সূর্য ডুবে গেলে পাহাড়ের চেহারাটাও বদলে যায়। তাই আমরা আবারও ব্যাগ কাঁধে তুলে নিলাম। আজকে শেষ গন্তব্য যিশুরামপাড়া। আমরা নাফাকুম দেখে এখন চলে যাচ্ছি যিশুরামপাড়াতে। নাফাকুম থেকে এটা দূরত্ব প্রায় 40 মিনিটের মতো সময় লাগে। আমরা আজকে যিশুরামপাড়াতে থাকবো এবং রাতে সেখানে খাবো। আর খাওয়া দাওয়ার ভিডিও অবশ্যই আপনাদেরকে পরের পর্বে দেখাবো। এই পর্বে দেখতে থাকুন যিশুরামপাড়া পর্যন্ত। আর যিশুরামপাড়াতে যেতে হলে আমাদেরকে এইভাবে
নদী পাড়ি দিতে হবে, আর আমাদের টিমের সবাই নদী পাড়ি দিচ্ছে। গাইড বললেন আর মাত্র 1 ঘন্টা। শুনতে খুব সহজ লাগছিল, কিন্তু পাহাড়ে 1 ঘন্টা মানে 1 ঘন্টা নয়। এখানে সময় নির্ধারণ করে পথ, আবহাওয়া আর আপনার শরীর। সারাদিন আমরা বহুবার সাঙ্গুর শাখা পার হয়েছি, কাদা মারিয়েছি, বৃষ্টির সঙ্গে লড়েছি। শরীরের শক্তি প্রায় শেষ, তার উপর প্রত্যেকের কাঁধে ভারী ব্যাগ। প্রতিটি কদম যেন আগের চেয়েও আরো ভারী হয়ে উঠেছে। তবু ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। এখানে আপনার সবচেয়ে বড় প্রতিপক্ষ পাহাড় নয়, আপনার নিজের মন। একটা সময় শরীর হাল ছেড়ে দেয়, তারপর শুরু হয় মানসিক যুদ্ধ। আর সেই যুদ্ধে জিততে পারলেই গন্তব্যে পৌঁছানো যায়। এরই মধ্যেই সন্ধ্যা নেমে এলো। মাত্র কয়েক মিনিটের মধ্যেই চারপাশ অন্ধকারে ঢেকে গেল। পাহাড়ের রাত শহরের রাতের মতো নয়। এখানে কোনো বিদ্যুতের আলো নেই, কোনো গাড়ির শব্দ নেই। সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা এখনো সেই যিশুরাম পাড়াতে পৌঁছাতে পারিনি, আরো কিছু সময় লাগবে আমাদের। আমরা এখন একদমই বনের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। এই হচ্ছে ট্যুরের অবস্থা। ভাই ওনার ব্যাগটা নিয়ে যান, উনি অসুস্থ হয়ে পড়ছে। আমার ভাইয়ের পা আটকায় গেছে পুরো। বাজেভাবে অসুস্থ, জুতা ভিতরে ঢুকে গেছে কাদার। শরীরে খুলতে গেলে পড়ে যাবো এখন। শরীরে একদমই শক্তি নাই ওনার। ব্যাগটা একটু নিয়ে আপুর, ঠিক আছে? হ্যাঁ আছে আছে, নিয়ে আসছি। ওয়াও, মাশাআল্লাহ। ধন্যবাদ ভাই। ভাই ধন্যবাদ তো কথা না, রাস্তাটার দিকে চাকা হাফং ট্যুরের মজাদার সময় কেবল শুরু হয়েছে, এর মাঝখানে এই অবস্থা। অবশেষে আমরা পাড়াতে আসতে পেরেছি। আমাদের মেম্বাররা মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে, তারপরেও আমরা চলে আসছি পাড়াতে। এটা হচ্ছে যিশুরাম পাড়া। আজকে আমরা এই পাড়াতে থাকবো। টাটা, তোমরা ভালো আছো? টাটা। এ চকলেট খাবে? চকলেট চকলেট খাবে? সত্যি চকলেট খাবে? আচ্ছা একটু পরে আসি তোমাদের কাছে, একটু পরে এসে চকলেট দেই। হ্যাঁ আমরা ওই যে ব্যাগ ট্যাগ রেখে তারপরে আসি। হ্যাঁ থাকো, তোমরা ঘুমাবা না? হ্যাঁ আসবো আমরা। নেই, ব্যাগ ট্যাগ রেখে রিল্যাক্সে আসি, থাকবে। এই তো এই হচ্ছে আমাদের রুম। ভুল করে চালাচ্ছি। কি পানিটা তো খাওয়া ছিল না রে।